আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমি যখন এই কন্টেন্ট রেকর্ড করছি তখন দেশের 30টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জরুরি বৈঠকে বসেছেন। জরুরি বৈঠকটা কী নিয়ে হবে সেটা কোনো এজেন্ডা আগে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে নির্বাচন কবে হবে, নির্বাচন হওয়ার ক্ষেত্রে কী আলোচনা হবে সেটা নিয়েও হতে পারে। যখন এই কন্টেন্ট আপনারা দেখবেন ততক্ষণ হয়তো আপনারা জেনে যাবেন আসলে বিষয়টা কী। তবে আমার যেটা ধারণা যে আসলে কনক্রিট কিছু আসবে বলে আমার কাছে মনে হয় না। আমি এখন পর্যন্ত এই রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দ্বিপাক্ষিক বৈঠকে কনক্রিট এবং খুবই ব্রেকিং নিউজ জাতীয় কিছু এসেছে বলে আমি দেখিনি। আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে যে উনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তো এখানে নাথিং নিউ, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটা আমিও মনে করি, কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া ছাড়া কোনো উপায় নেই। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তো দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে বলে আমার ধারণা সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। এই সরকারের যে কী কী ক্ষেত্রে ক্ষমতা আছে সেটাও আসলে আমার পক্ষে মাঝে মাঝে বোঝা কষ্ট হয়ে দাঁড়ায়। যাই হোক, আপনারা হয়তো বুঝবেন, আপনারা জানবেন। যে সেই আলোচনায় আমি আর যাচ্ছি না। আমি আজকে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো নির্বাচনকে সামনে নিয়ে এবং জুলাই সনদের বাস্তবায়নকে সামনে নিয়ে এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছি যে এটা আসলে একটা জটিল অবস্থা। এবং এই জটিল অবস্থার সৃষ্টি হয়েছে কেন? সৃষ্টি হয়েছে এই কারণে যে আমরা দেখেছি এই সরকারের বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা আছে। সরকারের ব্যাপারে জনগণের মধ্যে অনাস্থা আছে কি নেই সেটা অনেক দূরের ব্যাপার। ওটা বুঝতে গেলে নানা ধরনের গবেষণা লাগে। কারণ সরকার বলে জনগণ আমার সঙ্গে আছে, এই সরকার বলে জনগণ উন্নতিতে নাকি বুঁদ হয়ে আছে, নানা রকম কথা, ইতিবাচক কথাবার্তা বলে। কিন্তু সেটা আসলেই কি সেটা বোঝা বড় কঠিন। তবে রাজনৈতিক দলগুলো কি মনে করে সরকারের ব্যাপারে সেটা কিন্তু বোঝা যায়। কীভাবে? রাজনৈতিক দলগুলো যখন কথা বলে তখন তো আমরা ওগুলো দেখতে পাই মিডিয়াতে। আমরা এই সরকারের প্রতি আওয়ামী লীগ কথা বাদ দেন, আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টি, তার কথা আমি ধরছি না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এগুলোর কথা আমি ধরছি না। ওরা তো সরকারের বিরোধিতা করবেই। তো তাদের আলাপ যদি আমি বাদও রাখি, যারা সরকারের পক্ষে, যারা এই সরকারকে নিঃশর্তভাবে শুরু থেকে সমর্থন দিয়ে এসেছে, সেই দলগুলোর ফিলিংসটা আসলে কী? তারা কি এই সরকারকে নিয়ে এখন খুব বেশি উচ্চাসা প্রদর্শন করছে? আমরা কতগুলো জিনিস লক্ষ্য করলাম। যেমন দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের সঙ্গে সবাই ছিল, বিএনপি, জামায়াতে ইসলাম, ছাত্ররা, তখন তো এনসিপি হয়নি, পরে এনসিপি হলো, এনসিপি, সবাই এই সরকারের সঙ্গে একভাবে ছিল। ধীরে ধীরে শুরুতে আমরা দেখলাম যে বিএনপি এই সরকারের ব্যাপারে এক ধরনের তাদের রিজার্ভেশন তারা প্রকাশ করতে শুরু করলো এবং এক পর্যায়ে তারা বলেই ফেললো যে এই সরকারের 3 জন উপদেষ্টাকে তারা পদত্যাগ করানো হোক, তাকে বাদ দেওয়া হোক, এই ধরনের কথা বিএনপির পক্ষ থেকে বেশি জোরালোভাবে উঠলো। আমরা এটাও দেখলাম এই সরকারের একজন উপদেষ্টার সঙ্গে বিএনপির একজন কেন্দ্রীয় লিডার, যিনি ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচিত হয়েছিলেন বলে দাবি করেছিলেন, আদালতের রায়ও তার পক্ষে ছিল, তার একটা সরাসরি বিরোধ আমরা দেখতে পেলাম। ঢাকা শহরে এক ধরনের অচল অবস্থাও কয়েকদিন চলল। তো সেই সময় বিরোধটা এমন পর্যায়ে পৌঁছেছিল, বিএনপির পক্ষ থেকে বলা হলো যে সরকারের 3 জন উপদেষ্টাকে বাদ দিতে হবে। এবং এটা নিয়ে তখন কিন্তু জামায়াতে ইসলাম এবং এনসিপি সরকারের পক্ষে ছিল, তারা কিন্তু বিএনপির সমর্থন করেনি বিএনপিকে। কিন্তু গত 15ই জুন সরকার প্রধান ডক্টর ইউনূস যখন যে লন্ডনে যে তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, তারপরে দেখলাম পুরো জিনিসটা যেন ওলটপালট হয়ে গেল। ওলটপালট কীভাবে? যে বিএনপি আর সরকারের ব্যাপারে কিছু বলে না। বিএনপি এখন সরকার যা কিছু বলে বিএনপি তার পক্ষে আছে। বিপরীত দিকে তারা যে 3 জনের পদত্যাগ চেয়েছিল ওটা আবার চায় না। এবং আপনার ইশরাক সাহেবকে তারা আন্দোলনের মাঠ থেকে প্রত্যাহার পর্যন্ত করে নিল। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ের জয় হলো এক ধরনের। ইশরাককে তারা ইচ্ছা করে হারিয়েও দিল। আমি তো বলি ইশরাককে এক ধরনের কোরবানি দেওয়া হলো। যাই হোক, যেটা হলো। এত কিছু স্যাক্রিফাইস করলো বিএনপি যখন সরকারের পক্ষে সব কিছু মেনে নিচ্ছে,
তখন আমরা দেখলাম এটা ভিন্ন দৃশ্য। সেই দৃশ্যটা কি, তাদের সরকারে এতদিনের যে বলা হয়ে থাকে সরকারের আপনার মানে কি বলবো এটাকে কিংস পার্টি হিসেবে যাদের পরিচিতি হয়ে গিয়েছিল এনসিপি, তারা ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। জামায়াতে ইসলামী যাদের সঙ্গে অনেকে অনেকে এমনও বলতো জামায়াতে ইসলামী সরকারকে চালাচ্ছে, দেখা গেলো তারাও সরকারের বিরোধিতা করা শুরু করলো। এবং সর্বশেষ যেটা আমরা দেখলাম যে এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি তো সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগও করলেন। তিনি বললেন সরকারের অনেকে তাদের অপকর্ম ঢাকার জন্য এবং সেফ এক্সিট খুঁজছেন এবং এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক ধরনের লিয়াজও করছেন, তিনি বললেন। এবং উনি বলার পর ওনাদের আরেকজন নেতা সার্জিস ইসলাম বললেন যে মৃত্যু ছাড়া এদের কারো কোনো সেফ এক্সিট নেই। তারপরে দেখলাম তাদের আরেকজন কেন্দ্রীয় নেতা সামান্থা শারমিন, তিনি আবার বললেন যে প্রত্যেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়ে রেখেছেন, এখন তারা চলে যাবেন যে কোনো সময়। নাহিদ ইসলাম বলেছিলেন যে কয়েকজন উপদেষ্টা, আর সামান্থা শারমিন বললেন প্রত্যেক উপদেষ্টা। তার মানে ধীরে ধীরে কিন্তু অভিযোগের মাত্রাটা বাড়ছে। এরপর আমরা দেখলাম আবার জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি বললেন যে সরকারের উপদেষ্টা নাকি কেউ কোনো কোনো উপদেষ্টা নাকি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। এবং ষড়যন্ত্রটা কী ধরনের, তারা বললেন যে বিভিন্ন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় একটা বিশেষ দলের লোককে বসানো হচ্ছে যাতে নাকি নির্বাচনটা বৈধ অবাধ এবং সুষ্ঠু না হয়। তার মানে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচন নিয়ে তারা সন্দেহ প্রকাশ শুরু করলো। তাহলে বাস্তবতাটা কী দাঁড়ালো, যে এতদিন সরকারের পক্ষে ছিল যে জামায়াতে ইসলাম অথবা এনসিপি, তারা এখন সরকারকে নানাভাবে অভিযোগে অভিযুক্ত করছেন, সরকারের বিরুদ্ধে পক্ষপাতেরও অভিযোগ তুলছেন, সরকারের বিরুদ্ধে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আখের গোছানোর অভিযোগ তুলছেন। তাহলে এই সরকারের নিরপেক্ষতা কোথায় গিয়ে দাঁড়ালো? একসময় অভিযোগ তুলত বিএনপি, এখন অভিযোগ তুলল এনসিপি এবং জামায়াতে ইসলামী। মানে ব্যাপারটা কি, যখন নাকি সরকার যে দলের পক্ষে থাকে তারা কিছু বলে না, তার প্রতিদ্বন্দ্বী দলগুলো অভিযোগ করে। বিষয়টা কিন্তু এরকম। আবার নির্বাচন হবে, নির্বাচন আগে এনসিপি আবদার করে বসলো যে তাদেরকে এমন একটা প্রতীক তারা চাইলো যে প্রতীকটা নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা তার মধ্যেই নাই। তাহলে সেই প্রতীক কি তারা পাবে? যদি না পায় তারা নাকি নির্বাচনও করবে না, এমন একজন তাদের এক নেতা বলল। তার মানে নির্বাচনও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। একবার ভাবুন, এই নির্বাচনে যদি বিএনপি যায়, যদি জামায়াত এবং এনসিপি বলে তারা নির্বাচনে যাবে না, তাহলে নির্বাচনের চেহারাটা কি দাঁড়াবে? নির্বাচনের চেহারা তখন ভয়াবহ দাঁড়াবে। এদিকে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছেন আপনি, আওয়ামী লীগকে বিপজ্জনক মনে করে সরিয়ে দিয়েছেন, ভালো করেছেন, আপনারা যা ভালো মনে করেছেন করেছেন। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবেন কিনা এখনো বুঝতে পারছি না। যদি জামাত এবং এনসিপিও না থাকে, নির্বাচনটা কার সঙ্গে কার হবে ভাই? আবার তারপর আবার প্রধান উপদেষ্টা বলছেন যে উনি একটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। কিভাবে দিবেন উনি? তো সব মিলিয়ে যে অচল অবস্থা, এটা কেন? আবার আমি যদি তত্ত্বগতভাবে একটা কথা বলি, ধরা যাক সরকার একসময় জামাত এবং এনসিপির পক্ষ ছিলেন, তখন তাদের বিরুদ্ধে বিএনপি কথা বলেছে। এখন আবার ধরা যাক তারা বিএনপির পক্ষে আছেন, এখন এনসিপি এবং জামাত সরকারের বিরোধিতা করতেছে। এই যদি হয় তাহলে আমরা এটুকু অন্ততপক্ষে মানতে পারি যে সরকার কখনো না কখনো কোনো না কোনো দলের পক্ষে ছিলেন, কোনো না কোনো দলকে তিনি বিশেষ সুযোগ দিচ্ছিলেন, এই সরকার দিচ্ছিলেন অথবা দিচ্ছেন। তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ কি করে বলবেন? নিরপেক্ষ আগেও বলা যেত না, এখনও বলা যাচ্ছে না। আমি যদি জামায়াতে ইসলাম এবং এনসিপির অভিযোগকে সত্য বিবেচনা করি, তাহলে এই সরকার নিরপেক্ষ নয়, এই সরকার কোনো না কোনো দলের প্রতি পক্ষপাত দুষ্ট। আবার আগের 15 জনের আগের যদি বিএনপির কথাগুলিকে অভিযোগগুলিকে আমরা সত্য বলে বিবেচনা করি, তাহলে তখনও এই সরকারটা পক্ষপাত দুষ্ট ছিল জামাত এবং এনসিপির দিকে। তাহলে এই সরকার তো নিরপেক্ষ নয়। যদি এই সরকার নিরপেক্ষ না হয় তাহলে এই সরকার কিভাবে একটা ভালো নির্বাচন করবে? তার মানে এই সরকারের পক্ষপাত দুষ্টতার একটা অভ্যাস আছে, কখনো এই পক্ষে থাকে কখনো ওই পক্ষে থাকে, কিন্তু আপনার তো কোনো পক্ষে থাকার কথা না। তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন?